ঈদের ছুটি শেষে আজ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আবারও। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা সকাল থেকে এই সংসদ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল। এদিকে আজ সংসদের তৃতীয় অধিবেশনে উত্তাল পরিস্থিতি হয়েছে। বিএনপির উপর সরাসরি জামাতের আক্রমণ হয়, শিক্ষার্থীরা আবারও উত্তাল পরিস্থিতি করে বিভিন্ন দাবি নিয়ে। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা মূল ফটকে অবস্থান নেয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন। এদিকে জরুরি সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের ডিপ স্টেট মানে পর্দার আড়ালের শক্তি। এই শক্তি না দেখা যায় না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপ স্টেট করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছেন। সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে। দ্যাট মিনস মুনাফিকি করছে। এই অভিযোগ করছে জামাত ইসলামী। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে, জাতির সাথে প্রতারণা করছে। অন দি আদার হ্যান্ড, বিএনপির যে এই মুনাফিকি, এটা ধামাচাপা দিতে শুধু এই মুনাফিকি না, বিএনপি সরকার তাদের ব্যর্থতার নানান দিক ধামাচাপা দিতে নানান কার্ড খেলছে। নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বিভিন্ন ধরনের খেলা খেলছে বিএনপি সরকার। এইদিকে আজকে সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি হয় সংসদ ভবন এলাকায়। জামাত কর্মীরা বিএনপির উপর সরাসরি প্রভাব ফেলার চেষ্টা করতেছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে সংসদ ভবন এলাকা সম্পূর্ণ দখল করে এবং ঝামেলা করে। বিএনপির অনেক নেতা কর্মীরা যে কষ্ট প্রকাশ করে, তারেক রহমানও কিন্তু কাঁপছেন রীতিমতো। আসুন দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো। এই সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে গোপনে কি পরিকল্পনা চলছে সবকিছু দেখতে পারবেন। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা মূল ফটকে অবস্থান নেয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন। এদিকে জরুরি সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সানবির রুপল, মুরসা আলী, হক জুনায়েদ, হাসান ওয়ালি ও নাজমুস সালেহি। তবে সরাসরি শুরুতেই যাচ্ছি সানবির রুপলের কাছে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেটা নিশ্চিত হওয়ার দাবি নিয়ে জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন, যোদ্ধা ছিলেন, তারা সকাল থেকে এই সংসদ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল রণক্ষেত্রে এবং পুরো মানিক মিয়া এভিনিউর রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখানে তারা আন্দোলন করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে পুলিশের উপরে। পুলিশও আবার পাল্টা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদের এই সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ। এবং মানিক মিয়া এভিনিউর খামার বাড়ি থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত পুরো জায়গাটি এরকম ভাঙা ভাঙা কাচের টুকরা, ইটের টুকরা এইগুলোতে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই জুলাই যোদ্ধারা রাস্তায়, এবং সেখানে যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো ভেঙে তারা ব্যারিকেড গুলো সরিয়ে দিয়েছিল। পুলিশ পুনরায় আবার ব্যারিকেড দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশের অবস্থান আসাদ গেট মোড়ে। এবং আসাদ গেটে তারা এই জুলাই যোদ্ধাদের ধাওয়া করতে করতে আসাদ গেটের দিকে নিয়ে যায় এবং এই পুরো রণক্ষেত্র অবস্থা যে পরিণত হয়েছে, এর ফলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাট খেল ছোড়া এবং পুলিশের লাঠিচার্জ, তাতে বেশ কিছু জুলাই যোদ্ধাদের আহত হতে দেখেছি এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যারা জুলাই আন্দোলনে পা হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে বিভিন্নভাবে, তারাও এখানে এসেছিলেন এবং তারাও এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিলেন। এবং সকালের দিকে তারা সংসদ ভবনের ভেতরের দিকে ঢুকে গেছে এবং এই মুহূর্তে আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমি শুনতে পেলাম, সেটি আসাদ গেট থেকে আরও পরে, অর্থাৎ আসাদ গেট পর্যন্ত পুলিশের এখন নিয়ন্ত্রণে রয়েছে পুরো রাস্তাটি। এবং আসাদ গেটের পরে এখনও যারা ওই পাশে অবস্থান করছে আসাদ গেট থেকে কলেজ গেট পর্যন্ত, তাদের সেদিক দিয়ে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম এই মুহূর্তে। কিছুক্ষণ আগে তারা যে অবস্থার মধ্যে ছিল সেই অবস্থাটিতে এই পুরো জায়গাটি যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, অর্থাৎ তার আগে এই জুলাই যোদ্ধারা, তারা 105 জুলাই যোদ্ধা, তারা মূল মঞ্চের দিকে ঢুকে গেছিল এবং
এখন আমরা মোরসালিন আছে অপর পাশে খামারবাড়ির প্রান্তে। মোরসালিনকে জানতে চাবো যে সেখানকার পরিস্থিতি কি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে যে শঙ্কা এবং উত্তেজনা যে বিষয়টি ছিল, আশা ছিল, সবকিছুর মিশেলেই কিন্তু দেখা গেল দুপুর 1:30 নাগাদ যে বিষয়টি ঘটে গেল, যে জুলাই যোদ্ধারা সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অবস্থান নিয়েছিলেন তাদের এখান থেকে সরিয়ে দিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। তারা জুলাই যোদ্ধারা তাদের দাবি না মানার কারণে তারা অবস্থান করছিলেন দক্ষিণ প্লাজা, এবং সেইখান থেকে বলপূর্বক বেলা 1:30 নাগাদ এই জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কগুলো রয়েছে সেই জায়গাটিতে। এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে এখন খামারবাড়ি মোড়ের এই এলাকাটিতে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যারা এসেছিলেন এখানে তাদের দাবি দেওয়া জানাতে তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই খামারবাড়ি মোড়ের এই এলাকাটিতেও কিন্তু ঈদের ছুটি শেষে আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। আবারও সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে বসবে সরকারি দলের সংসদীয় সভা। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও হবার কথা রয়েছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের উপর আলোচনার কর্মসূচি রয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন। এর আগে ঈদ উল ফিতর ও অন্য ছুটির কারণে গত 15 মার্চ মুলতবি করা হয় সংসদ অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 12 মার্চ শুরু হয় অধিবেশন। সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে। দ্যাট মিনস মুনাফিকি করছে, এই অভিযোগ করছে জামাত ইসলামী। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে, জাতির সাথে প্রতারণা করছে। অন দি আদার হ্যান্ড, বিএনপির যে এই মুনাফিকি, এটা ধামাচাপা দিতে শুধু এই মুনাফিকি না, বিএনপি সরকার তাদের ব্যর্থতার নানান দিক ধামাচাপা দিতে নানান কার্ড খেলছে। হ্যাঁ, সেই কার্ডের ভালো দিক আছে, যতটুকু ভালো দিক এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু ব্যর্থতা ঢাকতে বিএনপি সরকার নানান কার্ড সামনে আনবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যখনই দেখবেন যে বিএনপি কোনো ব্ল্যান্ডার করেছে, তখন কোনো ভালো কাজের মাধ্যমে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এটা প্রতারক গোছের সব সরকার করে থাকে এবং বিএনপি সরকার সেভাবে এগোচ্ছে। দুইটা বিষয় দেখাবো। একটা হচ্ছে যে বিএনপি সরকারের এক মন্ত্রী, বিএনপির মন্ত্রী এখন নাটকীয়তা করছে। অবশ্য এই বিষয়গুলো সব জামাত ডিল করছে এবং জামাত জানতে পারছে, বুঝতে পারছে। এটা পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে জামাত এগুলো নিয়ে প্রতিবাদ করবে, যার ফলে বিএনপিকে জামাত সোজা করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। তো দর্শক, আপনারা জানেন যে বিএনপি সরকারের মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং বাটপার মন্ত্রী, মিথ্যুক মন্ত্রী, 4 পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক একজন মিথ্যুক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম, যিনি একজন হত্যা মামলার আসামি, যার চলনে বলনে এক ধরনের গুন্ডামি ভাব আছে। সেই মন্ত্রী রবিউল আলম অবশ্য আমাদের সমালোচনার পর এখন এই গরমের মধ্যে উইন্টার ব্লেজার খুলেছেন। তিনি এখন শার্ট পরে সিনেমেটিক স্টাইলে, মাস্তানি স্টাইলে এক এক জায়গায় যাচ্ছেন আর নতুন ডায়লগ দিচ্ছেন। এখন ভাড়া কম নেয়ার গাল গল্প সব ঠিক আছে, ইতিহাসের সেরা ঈদ, এগুলোতে তো ভালো নাকানি চুবানি খেয়েছেন, জাতির সামনে একজন মিথ্যুক হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। এখন ওই টপিক বাদ দিয়ে এটাকে ধামাচাপা দিতে নতুন টপিক নিয়ে এসেছেন। কি? ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি। ওরে বাবা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি ছিলেন, তিনি এখন ধর্ম নিয়ে রাজনীতি করে না কি করে এই বিষয় নিয়ে জ্ঞান দিতে এসেছেন। বিশাল আল্লামা। এটা কি তার ক্ষেত্রে এখন প্রাসঙ্গিক? বাংলাদেশে কি এখন ধর্ম নিয়ে রাজনীতি করা না করা নিয়ে কোনো বিতর্ক হচ্ছে? এখন এটা নিয়ে কোনো বিতর্কই নাই, তো এটা হঠাৎ করে কেন বলছেন? এটা হচ্ছে নাটকীয়তা। কি? এই যে তারেক সরকারকে যে ডুবিয়েছেন, একটা মিথ্যুক সরকার হিসেবে প্রমাণিত করেছেন, এবং এই মন্ত্রী নিজে, আমি নিশ্চিত বাস মালিক সমিতি থেকে এই যে প্রায় 150 কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, তার অর্ধেকই মন্ত্রী খেয়েছেন, পার্সেন্টেজ খেয়েছেন। এই জন্যই মাঠে নেমে সত্যকে ধামাচাপা দিতে সর্বশক্তি প্রয়োগ করেছেন। ওই বিষয়টা যেহেতু ধরা পড়েছে, এখন ওটা এবং জামাত শিবিরের লোকজনই বেশি ট্রল করছে এই মন্ত্রী রবিউলের, যার ফলে ওইটাকে ধামাচাপা দিয়ে এখন এই ধর্ম নিয়ে রাজনীতি করে না বা এইসব নিয়ে একটু কথা বলে একটু লাইমলাইটে থাকতে চায়, আর ওইটা আগেরটা ধামাচাপা দিতে চায়। এটা হচ্ছে নাটকীয়তা। শুধু এটা না দর্শক,
ওই যে জ্বালানি তেলের মহাসংকটে বাংলাদেশ, পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারপর আমরা আশা করছি যে বিশ্ব রাজনীতির একটা স্থিতিশীলতা আসবে। ট্রাম্প পিছু হটা শুরু করেছেন। ট্রাম্প এখন বাঁচতে বলছেন যে না, ইরানের সাথে আলোচনা হয়েছে, অগ্রগতি হয়েছে, আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব, কত কিছু বলছে। এর মানে ট্রাম্পের গলা শুকিয়ে গেছে। যদি যুদ্ধ বন্ধ হয়, ট্রাম্প পিছু হটে, ইরান জিতে যায়, তাহলে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা হয়তো ভয়াবহ দুর্ভিক্ষের কবল থেকে বাঁচতে পারবো। তবে যতটুকু হয়েছে তাতেই আমাদের সামনে বিপদ আছে, যেটা অনিবার্য, এড়ানো যাবে না। এখন বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যায় না, একটা ভয়াবহ ব্যর্থতার মুখে সরকার। কিন্তু সরকার জনগণকে সাথে নিয়ে এই ক্রাইসিস মোকাবেলা করার পরিবর্তে তারা মিথ্যাচার করছে। সরকারের মন্ত্রী বলছে কোনো সংকট নেই, বাস্তবতা হচ্ছে যে পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। এই যে মিথ্যাচার সরকারের, এটা ধরা পড়েছে এবং জনগণ অতিষ্ঠ। জ্বালানি সংকটের চেইন ইফেক্ট পড়ে সব জায়গায়। আর এটা নিয়ে জনগণ কথা বলে। এই শেষ বয়সে 111-এর ভয়ঙ্কর জালে ফেসে যাচ্ছে রাজনীতির অন্যতম মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। একসময় যিনি ক্ষমতার দাবার চালে গোটা দেশকে নাচিয়ে ছেড়েছিলেন, আজ তিনি নিজেই যেন অথই জলে হাবুডুবু খাচ্ছেন। 19 বছর আগে যে মানুষটিকে চিরতরে পঙ্গু করে পাতালে নামানোর ছক কষা হয়েছিল, আজ সেই তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী। ভাগ্যের নির্মম পরিহাসে পাশা এমনভাবে উল্টে গেছে যে এক সময়ের দাপুটে মাস্টারমাইন্ডরা এখন জেলের ঘানি টানার অপেক্ষায়। আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে বেরিয়ে আসবে দীর্ঘ 17 বছরের জমানো সেই ভয়ঙ্কর হিসেব নিকেশ। সেই সঙ্গে ফাঁস করা হবে 2007 সালের সেই কলকাঠি নাড়া মাস্টারমাইন্ডদের কিভাবে একে একে জালে আটকানো হচ্ছে, এবং ক্ষমতার গদিতে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে চরম বদলা নেওয়ার প্ল্যান সাজিয়েছেন। পাশাপাশি ডক্টর ইউনূসের ভাগ্যে সামনে ঠিক কী কড়া দাওয়াই অপেক্ষা করছে এবং কিভাবে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে, তার নাড়িভুড়ির সব গোপন খবর আজ ফাঁস করা হবে। ক্ষমতার গদিতে বসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক চরম অ্যাকশন নিয়েছেন যা দেখে সবার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। হঠাৎ করেই জালে আটকানো হয়েছে 111-এর 2 দাপুটে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই-এর সাবেক পরিচালক শেখ মামুন খালেদকে। বিশ্লেষকদের মতে এই দুইজনকে বাগে আনার আসলে কেঁচো খুঁড়ে সাপ বের করার এক ভয়ঙ্কর প্ল্যান। আর এর পেছনের কারণটা শুনলে যে কেউ চমকে যাবে। এই সেনা কর্মকর্তারাই 2007 সালে ডক্টর ইউনূসকে সবার আগে প্রধান উপদেষ্টা হবার বিশাল এক প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি তখন অল্প সময়ের জন্য নয়, বরং নিজের নতুন রাজনৈতিক দল খুলে পুরো 5 বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতার গদিতে বসার বিরাট ছক কষেছিলেন। আর ঠিক এই জায়গাতেই তিনি এখন চরমভাবে ফেসে যাচ্ছেন। সমালোচকরা বলছেন রিমান্ডে এই 2 সেনাকর্তাকে একটু ঘোল খাওয়ালেই তারা মুখ খুলতে বাধ্য হবেন। আর তখনই বেরিয়ে আসবে কিভাবে ডক্টর ইউনূস তাদের সাথে মিলে আসল মাস্টারমাইন্ড হিসেবে পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন। আর এভাবেই তাকে একেবারে চরম কানাগলিতে ফেলে সাইজ গড়ার একটা নিখুঁত ফাঁদ পাতা হয়েছে। তবে এই পুরো ঘটনার পেছনের আসল কাহিনী জানতে হলে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 19 বছর আগে। সালটা ছিল 2007। পুরো দেশে তখন জরুরি অবস্থা চলছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় নেতারা সবাই ভয়ে একদম চুপ করে আছেন। ঠিক সেই ঘোলা পানিতে মাছ শিকারের মোক্ষম সুযোগটা কাজে লাগান ডক্টর ইউনূস। 2007 সালের 18 ফেব্রুয়ারি তিনি ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে একটা বিশাল বড় চিঠি লিখে বসেন। সেই চিঠিতে তিনি সবার কাছে জানতে চান তার নতুন করে রাজনীতিতে আসা ঠিক হবে কিনা। এরপর তিনি নাগরিক শক্তি নামের একটা নতুন দল খোলার দারুণ এক প্ল্যান করেন। সমালোচকদের মতে তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল যে দেশের রাজনীতি থেকে পুরনো সব বড় নেতাদের চিরতরে সরিয়ে দেওয়া। এই পুরনো নেতাদের সরিয়ে দিয়ে তিনি নিজেই সুশীল সমাজের নামে দেশ চালানোর দাবার চাল চেলেছিলেন। আর এই পুরো জিনিসটাকে তখন বলা হতো -2 ফর্মুলা। অনেকেই মনে করেন তিনি ভেবেছিলেন এই ভেলকিবাজি দেখিয়ে তিনি খুব সহজেই পুরো দেশের মানুষকে নিজের কবজায় নিয়ে আসবেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তার এই চালাকি ধরে ফেলে এবং খুব শক্ত হাতে এর প্রতিবাদ করে। ফলে তার এত বড় আশা একেবারে গুড়ে বালি পড়ে যায়। চরম লজ্জা হজম করে তাকে তখন নিজের প্ল্যান পুরোপুরি গুটিয়ে নিতে হয়েছিল। সেই 2007 সালের সবথেকে বড় শিকার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2007 সালের 7ই মার্চ রাতের অন্ধকার কিভাবে তার জীবনে এক ভয়ঙ্কর ঝড় নিয়ে এসেছিল তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। কোনো ধরনের পুলিশি কাগজপত্র ছাড়াই তাকে তার নিজের বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একেবারে অচেনা এক গোপন জায়গায়। সেখানে তার উপর শুরু হয় ইতিহাসের সবথেকে অমানবিক শারীরিক আর মানসিক নির্যাতন। অর্থাৎ তাকে রাজনীতি থেকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য এই চরম প্যাচ কষা হয়েছিল। দিনের পর দিন অন্ধকারে রেখে তাকে এমনভাবে আঘাত করা হয় যে তার পিঠের 2টি হাড় একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যেই মানুষটা নিজের পায়ে হেঁটে বাসা থেকে হাসি মুখে বের হয়েছিলেন তাকে চিরতরে পঙ্গু করে পাতালে নামানোর এই চেষ্টা ছিল রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। টানা 554 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 12টি আলাদা মামলায় জামিন নিয়ে তিনি 2008 সালের 11ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। সেদিন তিনি হুইল চেয়ারে বসে চোখের জলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে জমা ছিল চরম বদলার আগুন। তাকে যেভাবে অকারণে নাকানি চুবানি খাইয়ে কোণঠাসা করা হয়েছিল সেই হিসেব নিকেশ কড়ায় গণ্ডায় চুকিয়ে নেওয়ার একটা সঠিক সময়ের অপেক্ষায় তিনি ছিলেন। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূস এবং সেই সময়ের সেনা কর্মকর্তাদের এই পুরো ছকের সবথেকে বড় ফায়দা কিন্তু লুটে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং মন্তব্যগুলো দেখে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।